আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস নোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় এমবিএ ফাইনাল ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 7 কলেজে অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস। যে সিলেবাসে আছে মাত্র 11টি অধ্যায়, এর মধ্যে মাত্র 7টি অধ্যায় অঙ্ক। আমাদের ম্যাথমেটিক্যাল শুরু হয়েছে 3 নম্বর অধ্যায় থেকে। 3 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7, 8, 9, 10, 11 এই 7টি অধ্যায় অঙ্ক আছে। এগুলো একটু ভালোভাবে দেখলে আশা করি খুব সহজে আপনি এ প্লাস পাবেন। তো আসুন আমরা আজকের ক্লাসে 3 নম্বর অধ্যায় থেকে শুরু করি। 3 নম্বর অধ্যায়ের সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ের অঙ্কগুলোকে সহজভাবে শেখানোর উদ্দেশ্যে 6টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দিয়েছে। একজন শিক্ষার্থী যদি এই 6টি ফরম্যাটে মাত্র 6টি অঙ্ক করতে পারেন আমার বই থেকে, তাহলে আশা করি ইনশাল্লাহ যে কোনো ম্যাথ আপনি সলভ করতে পারবেন। তো আসুন, ফরম্যাট 6টি হলো: প্রথমে 1 নম্বর ফরম্যাট টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ, নাম্বার 2 এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, নাম্বার 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নাম্বার 4 ভেরিয়েন্স, নাম্বার 5 কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, অ্যান্ড নাম্বার 6 বেটা কোএফিসিয়েন্ট। তো আসুন এই 6টি ফরম্যাটের সূত্রগুলো আমরা এক নজরে একটু দেখে আসি। 1 নম্বর ফরম্যাট রিটার্ন রিলেটিভ অ্যান্ড রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ দুইটা প্রশ্ন হবে, এই জন্য দুইটা সূত্র দিতে হবে। তবে এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে 3টা বেসিসে। প্রথমে ফর বন্ড, বন্ডের থেকেও আসতে পারে, স্টক থেকেও আসতে পারে, ওয়ারেন্টি থেকেও আসতে পারে। প্রশ্নপত্রে বন্ড লেখা থাকবে, স্টক লেখা থাকবে, ওয়ারেন্টি লেখা থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোন বেসিস থেকে অঙ্কটা আসছে। এবার আসুন টোটাল রিটার্ন। এই টোটাল রিটার্নের আরেকটা নাম হলো হোল্ডিং পিরিয়ড ইল্ড, HPY। আচ্ছা, সূত্র বন্ডের জন্য আমরা টোটাল রিটার্নের সূত্র পাবো এভাবে: ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। আর স্টক যখন হবে তখন সূত্র হবে টোটাল রিটার্ন সমান সমান ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। 3 নম্বর হলো ওয়ারেন্টি। ওয়ারেন্টি থেকে যখন আসবে তখন সূত্রটা হবে ক্যাশ প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। সেক্ষেত্রে দেখুন 3টে সূত্র একই রকম, P1 আর P0। P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, অর্থাৎ বেস প্রাইস, অর্থাৎ বিগিনিং প্রাইস বলা হয়, যেটা পারচেস প্রাইসও বলা হয়। আর P1 হচ্ছে ইন্ডিং প্রাইস, সেল প্রাইস, এটা হলো P1। যখন বন্ড হবে, বন্ডের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট ব্যবহার করা হবে, এই জন্য আই দিতে হবে, কারণ বন্ড এখানে ইন্টারেস্টের পরিমাণ হিসাব করতে হয়, এই জন্য ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ করা হয়। আর যখন স্টক, স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড প্রদান করতে হয়, এই জন্য ডি দ্বারা প্রকাশ করতে হয়। আর ওয়ারেন্টির ক্ষেত্রে ক্যাশ প্রদান করতে হয়, এই জন্য সি দ্বারা ক্যাশ বোঝানো হয়েছে। দেখুন একই সূত্র 3 ভাবে আমরা লিখেছি। তাহলে আবার বলি, বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট, স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড, আর ওয়ারেন্টির ক্ষেত্রে ক্যাশ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা আমাদের টোটাল রিটার্নের সূত্র। এবার আসুন রিটার্ন রিলেটিভ। একই রকম 3টে বেসিসে। বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট প্লাস P1 বাই P0, এখানে 100 দেওয়া হবে না। স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড প্লাস P1 বাই P0, আর ওয়ারেন্টির ক্ষেত্রে ক্যাশ প্লাস P1 বাই P0। P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, বিগিনিং প্রাইস, আর P1 হচ্ছে ইন্ডিং প্রাইস বা সেল প্রাইস। আমরা দুইটা সূত্র দেখে নিলাম 1 নম্বর ফরম্যাটে। এখন আমরা এই 1 নম্বর ফরম্যাট অনুযায়ী গাণিতিক প্রবলেমগুলো দেখে আসি আমাদের বইয়ের। এটা 90 নম্বর পেজ বের করেন। 90 নম্বর পেজে এখানে সূত্র দেওয়া আছে, আর 1 নম্বর প্রবলেম আছে। দেখুন 1 নম্বর প্রবলেমটা একটু বের করুন। এটা সলভ করে আমরা 2 নম্বর ফরম্যাটে চলে যাব। ডিটারমাইন দ্য টোটাল রিটার্ন ইফ এ বন্ড, স্টক অ্যান্ড ওয়ারেন্ট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এখানে 3টা বেসিস আছে, বন্ড আছে, স্টক আছে, ওয়ারেন্টিও আছে। বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট দেওয়া থাকবে, স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড পাওয়া যাবে, আর ওয়ারেন্টির ক্ষেত্রে ক্যাশ দেওয়া হবে। এখন আসুন কুপন রেট। কুপন রেট সুদের হার 11%। ফেস ভ্যালু বিগিনিং প্রাইস P0 1000 টাকা। পারচেস এখানে আছে P0 দেওয়া আছে, পারচেস প্রাইস 950 টাকা, আর এটা হলো ফেস ভ্যালু। তাহলে পারচেস প্রাইস হলো P0 950, আর সেল প্রাইস হলো P1 1050। নাম্বার অফ পিরিয়ড, এখানে টাইম পিরিয়ড এটা আমাদের কোনো কাজে লাগে না, কারণ সূত্রে আমাদের টাইম পিরিয়ডের কোনো ব্যবহার নেই, অতএব আমাদের এটা দেওয়া থাকলেও প্রশ্নে থাকলেও উত্তরপত্রে আসবে না। তাহলে P0 কত 950, P1
1050 আর ইন্টারেস্টের পরিমাণ 11% এই ফেস ভ্যালুর উপরে ধার্য করতে হবে 110 টাকা বের হবে। তো এটা আমরা হিয়ারে লিখবো। আগে বন্ড যেহেতু আছে এই বন্ডের ক্ষেত্রে আমরা বন্ডের অঙ্কটা কমপ্লিট করে আসি। দেখুন ফর বন্ড ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন উই নো দ্যাট আমরা জানি টোটাল রিটার্ন সমান সমান ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হিয়ার P1 দেখেছি 1050, P0 950 আর ইন্টারেস্ট 1000 এর উপরে 11% গুণ করলে হয় 110 টাকা। সূত্রে মানগুলো পোস্টিং দিয়ে ফলাফল ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 22.11%। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা এটা খাতায় লিখে ফেলেন। যখন যেটা দেখবেন সঙ্গে সঙ্গে খাতায় লিখবেন, তাহলে পরবর্তী আর রিভিশন দেওয়া লাগবে না, একবারে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এরকম বন্ডের যে কোনো অঙ্ক এই একটা সূত্র দিয়েই করবেন। হয়তো বন্ডের প্রাইস চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম চেঞ্জ হবে না, এটাই থাকবে। আচ্ছা আরেকটা আসেন, স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড দেওয়া থাকবে। দেখুন ডিভিডেন্ড দেওয়া আছে কয় টাকা? 3 টাকা। প্রাইস পারচেস প্রাইস তাহলে P0, সেল প্রাইস তাহলে P1, টাইম পিরিয়ড লাগবে না, নাম্বার অফ শেয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের P0 P1 এবং ডিভিডেন্ড তিনটাই পাওয়া গেছে। এখন টোটাল রিটার্নের জন্য এই তিনটাই দরকার। দেখুন 2 নম্বর ফর স্টক, স্টকের ক্ষেত্রে সূত্রটা লিখলাম টোটাল রিটার্ন সমান সমান D প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। হিয়ারে P1 28 টাকা, P0 32 টাকা, ডিভিডেন্ড 3 টাকা। মানগুলো সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম, ফলাফল আসলো 3.125। এটা মাইনাস ফিগার আসছে, হ্যাঁ অ্যান্সার মাইনাস হতে পারে প্লাস হতে পারে। ক্লিয়ার? অ্যান্সার হলো 3.125। ওকে, আরেকটা অঙ্ক দেখাই। ওয়ারেন্টি, ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের ক্যাশ লাগবে। এই যে ক্যাশ 10 টাকা, পারচেস প্রাইস P0 220 টাকা আর সেল প্রাইস P1 280 টাকা। টাইম পিরিয়ড কোনো কাজে লাগবে না। এখন আসুন 3 নম্বরে আমরা বসালাম। উই নো দ্যাট আমরা জানি ওয়ারেন্টি সমান সমান C প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। ক্যাশ 10 টাকা, P1 280, P0 220 আর P0 নিচে লিখলাম 220। এই হেয়ারে মানগুলোকে লিখে নেবেন, নিয়ে তারপরে পোস্টিং দিবেন, দিয়ে ক্যালকুলেশন করবেন, ফলাফল অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন তো সবাই পারবেন তাই না? প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবেন। যেমন 280 থেকে 220 বাদ দিলে 60 থেকে 60 আর 10 যোগ করলে আসে 70। 70কে 220 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবেন, 31.82%। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ফর ওয়ারেন্ট, ফর স্টক, ফর বন্ড তিনটা বেসিসের অঙ্ক আমরা টোটাল রিটার্ন শিখে ফেলেছি। এখন বাকি আছে রিটার্ন রিলেটিভ। 2 নম্বর অঙ্কে আসুন। 2 নম্বর প্রশ্নটা বলা আছে ক্যালকুলেট দ্য টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ অফ দ্য ফলোইং অ্যাসেট। দেখুন দুইটা প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাই টোটাল রিটার্নের সূত্র আমরা 1 নম্বরে শিখলাম, এবার রিটার্ন রিলেটিভও শেখাবো। 3টে সিচুয়েশন দেওয়া হয়েছে। নাম্বার 1 প্রথম প্রশ্ন, এ প্রিফার্ড স্টক। দেখুন স্টক লেখা আছে, তাহলে এখানে ডিভিডেন্ডের ইনফরমেশন দেওয়া থাকবে। বট প্রাইস মানে পারচেস প্রাইস বাই বট এখানে 70 টাকা পার শেয়ার, P0 এর মান হেল্ড 1 ইয়ার, ডিভিডিং হুইচ 5 টাকা পার শেয়ার ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডের মান দেওয়া আছে 5 টাকা। আর কালেক্টেড সোল্ড ফর টাকা 63, সেল প্রাইস 63 টাকা। সেল প্রাইস হলো P1 আর পারচেস প্রাইস হলো P0 আর ডিভিডেন্ড 5 টাকা। তাহলে 1 নম্বর অ্যান্সারটা আমরা একটু প্রথমে শিখে আসি। তো ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন, উই নো দ্যাট আমরা জানি টোটাল রিটার্ন সূত্র ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হিয়ারে মান লিখলাম P1 63 টাকা, P0 70 টাকা আর ডিভিডেন্ড 5 টাকা। ক্লিয়ার? এখন আমরা সূত্রে মানগুলো পোস্টিং দিলাম। 5 প্লাস এখানে 63 মাইনাস 70 ডিভাইডেড বাই 70 ইনটু 100। ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে। 63 থেকে 70 মাইনাস করলে -7 হবে, আর এই পাশে 5 আছে, তাহলে প্লাস মাইনাসে -2 থাকলো। এখন -2কে আমরা 70 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে -2.86% আনসার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এটা আগে শেষ করে তারপর আরেকটা শুরু করবেন। দেখুন আমরা 2 নম্বরে চলে গেলাম। 2 নম্বর প্রশ্নে বলা আছে এ ওয়ারেন্টি বট ফর 11 টাকা। তাহলে ক্রয় করা হয়েছিল ওয়ারেন্টি 11 টাকা দিয়ে, এটা P0, এন্ড সোল্ড 3 মান্থ লেটার অফ ফর 13 টাকা। 3 মাস পরে বিক্রি করা হয়েছে 13 টাকা। এটা হলো P1 আর এটা হলো P0। এখন ওয়ারেন্টিতে আমাদের ক্যাশ প্রয়োজন, কিন্তু ক্যাশ নাই। ক্যাশ না দেওয়া থাকলে 0 ধরতে হয়। তাহলে 2 নম্বরে সূত্র লিখলাম ওয়ারেন্টির ক্ষেত্রে ক্যাশ প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হিয়ারে P1 13 টাকা, P0 11 টাকা, ক্যাশ 0 টাকা।
সূত্রে মানগুলো পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে পেলাম 18.18% অ্যান্সার। খুব সহজ, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। নাম্বার 3, এ 12% বন্ড, এই যে বন্ড দেওয়া আছে, এবার ইন্টারেস্ট আসবে এখানে। ফর বট ফর টাকা 870 টাকা, তাহলে বট বাই বট এখানে ক্রয় প্রাইস কত, P0 870 টাকা। হেল্ড 2 ইয়ার ডিউরিং হুইচ ইন্টারেস্ট ইজ কালেক্টেড অ্যান্ড সোল্ড ফর 930 টাকা। সেল প্রাইস কত, 930 টাকা। তাহলে P1 হলো 930 টাকা, P0 হলো 870 টাকা। আর ইন্টারেস্ট, এবার ইন্টারেস্ট ধার্য করতে হয় ফেস ভ্যালুর উপরে। এই অঙ্কে ফেস ভ্যালু দেওয়া নেই, তাই ফেস ভ্যালু আমাদেরকে অনুমান করে ধরে নিতে হয়। আর এই অনুমান করে ধরে নেওয়ার জন্য একটা রেঞ্জ আছে, রেঞ্জটা 3টা। যেমন 0 থেকে যদি 250 টাকা পর্যন্ত হয় তাহলে সেই বন্ড প্রাইসকে বলা হয় 100 টাকা প্রাইস বন্ড। তাহলে 100 টাকার প্রাইস বন্ডের রেঞ্জ কত, 0 থেকে 250 টাকা পর্যন্ত। এবার 250 টাকার উপরে 750 টাকা পর্যন্ত হলো 500 টাকার প্রাইস বন্ড। আর 750 উপরে চলে গেলে 1000 টাকার প্রাইস বন্ড। এখানে পারচেজ প্রাইস 870 টাকা, তাহলে কি 750 টাকার উপরে চলে গেছে, সুতরাং এটার ফেস ভ্যালু হবে 1000 টাকা। ক্লিয়ার? তাহলে প্রাইস বন্ডের রেঞ্জ কি, 0 থেকে 249 পর্যন্ত 100 টাকার প্রাইস বন্ড, 250 থেকে 750 পর্যন্ত, 750 আগে 749 টাকা বলবেন, তাহলে সেখানে 500 টাকা। আর 750 থেকে শুরু করে আপ যত দূর যায় এটা হচ্ছে 1000 টাকার প্রাইস বন্ড। এই 3টা রেঞ্জ আমাদের মনে রাখতে হবে। যেহেতু পারচেজ প্রাইস 870 টাকা, 750 উপরে চলে আসছে, সুতরাং এটা ফেস ভ্যালু হবে 1000 টাকা। এখন আসুন অ্যান্সারে দেখি আমি কিভাবে লিখেছি। দেখেন, প্রথমে প্রাইস বন্ডের যে রেঞ্জ বললাম, যে প্রাইস পারচেজ প্রাইস ছিল 930 আর সেল প্রাইস, পারচেজ প্রাইস ছিল আমাদের P0 870 টাকা, সেল প্রাইস ছিল 930 টাকা। আর রেঞ্জ অনুযায়ী আমাদের ফেস ভ্যালু 1000 টাকা, এর উপর 12% ইন্টারেস্ট কাটলে 120 টাকা। এই 120 টাকা ইন্টারেস্টের পরিমাণ ক্যালকুলেশন করে এই মানগুলো সব বসিয়ে ফলাফল বের করলাম 2.69% অ্যান্সার। তাহলে টোটাল রিটার্ন হয়ে গেল। এখন রিটার্ন রিলেটিভ শেখাবো। রিটার্ন রিলেটিভ সূত্র খুব সহজ। উই নো দ্যাট, আমরা জানি যে রিটার্ন রিলেটিভ যদি স্টক হয়ে থাকে তাহলে ডিভিডেন্ড প্লাস P1 বাই P0। হিয়ারে P1 এর মান 63 টাকা, P0 70 টাকা, আর ডিভিডেন্ড তো আছে 5 টাকা। এবার আমরা উপরে 5 টাকা আর 63 টাকা যোগ করে 70 দিয়ে ভাগ করলে 0.97 আসলে আনসার। ক্লিয়ার? নাম্বার 2 ছিল ওয়ারেন্টি। ওয়ারেন্টি ক্ষেত্রে ক্যাশ প্লাস P1 বাই P0। এখন ক্যাশ তো 0 আর P1 13 টাকা, 11 টাকা দিয়ে ভাগ করে দেখলাম 1.18 অ্যান্সার। নাম্বার 3 ছিল বন্ড, ইন্টারেস্ট প্লাস P1 বাই P0। P1 হচ্ছে 930 টাকা আর ইন্টারেস্ট 120 টাকা, হিয়ারে বের করে নিছি। আর এখানে P0 হচ্ছে 870 টাকা। ক্যালকুলেশন করে কত পেয়েছি, 1.21। তাহলে রিটার্ন রিলেটিভে কোনো 100 হয় না বলে পার্সেন্ট দেওয়া হয় না, সেটা দশমিকে আসতে পারে, দশমিকের উপরেও যেতে পারে। 1.18 এইভাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ফরম্যাটটার নাম কি ছিল, টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ। প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে একই সূত্র। এখন 3 নম্বর অঙ্কটা করেন আমাদের বই থেকে। এটা কোন পেজে আছে, 92 পেজ বের করেন। দেখুন, ফলোইং আর দ্য প্রাইস অ্যান্ড আদার details of 3 stock for the year 2005 সাল, compute the total return as well as return relative। দুইটা প্রশ্ন বলেছে, টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ। স্টক A B C, 3টা স্টক আছে, সবগুলো স্টক। স্টক হলে ডিভিডেন্ড আসে। বিগিনিং প্রাইস হলো P0, ডিভিডেন্ড দেওয়া আছে আর P1 দেওয়া আছে। বাস, প্রথমে স্টকে ফর A এর জন্য সূত্র লিখলাম ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হিয়ারে মানগুলো লিখবো এই জায়গা থেকে। P0 কত, 30 টাকা, P1 কত, 34 টাকা, ডিভিডেন্ড কত, 3 টাকা 40 পয়সা। এই মানগুলো এখন আপনি পোস্টিং দেন এই সূত্রে অ্যাপ্লাই করে, এখানে ফলাফল বের করলাম 24.67%। কি খুব ইজি না? প্রত্যেকটা অঙ্ক সেম, একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করা আছে। এখন আমরা 3টে অঙ্ক করলাম, এখন পরবর্তীতে এই অঙ্কগুলো সব এখন আপনারা করবেন। আরেকটা অঙ্ক দেখাই বি নম্বরে। এখানে দেখেন 72 টাকা P0 আর 69 টাকা আছে P1, আর ডিভিডেন্ড 4 টাকা 70 পয়সা। মানগুলো হেয়ারে লিখে নিয়ে সূত্রে পোস্টিং করেন, ফলাফল ব্যাস ওকে। এবার সি নম্বরে চলে যান। সি নম্বরে দেখেন এখানে স্টক সি P0 140, P1 146 আর ডি হচ্ছে 4 টাকা 80 পয়সা। ক্যালকুলেশন করে ফলাফল বের করলাম। ওকে, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন ক্যালকুলেট দ্য রিটার্ন রিলেটিভ। রিটার্ন রিলেটিভ
এক নম্বর এ নম্বর স্টকের জন্য ডি প্লাস P1 বাই P0, ডির মান 3 টাকা 40 পয়সা আর P1 34 টাকা আর P0 30 টাকা, ফলাফল 1.25। সেম বি স্টকের জন্য আমরা দেখলাম ডি এর মান হচ্ছে 60 টাকা 70 পয়সা, P1 69 টাকা আর P0 72 টাকা ইনটু 1. এখানে ক্যালকুলেশন করে 1.02 পাওয়া গেছে অ্যান্সার। সি এখানে আছে ডি প্লাস P1 বাই P0 4.8 প্লাস 146 146 টাকা ডিভাইড বাই P0 মান 140 টাকা, তাহলে ফলাফল হলো 1.08, অ্যান্সার শেষ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এখন আসুন 4 নম্বর অঙ্কটা, এইটা 17 সালে আসছে আর 5 নম্বর অঙ্কটা 17 সালে আসছে। দেখুন এই ফরম্যাট থেকে দুইটা অঙ্ক অলরেডি চলে আসছে বিগত সালে 7 কলেজে। তাহলে অঙ্কটা কিভাবে ছিল, খুব ছোট একটা অঙ্ক কিন্তু এই ফরম্যাট থেকে দিছে। তো টোটাল রিটার্ন অন হোল্ডিং পিরিয়ড yield, a share is currently selling for টাকা 50 টাকা 51 পয়সা। the selling price, currently selling price আছে 50 টাকা 51 পয়সা। it is expected that the dividend 2 টাকা 11 পয়সা per share would be paid during the year and the share could be sold at 55 টাকা 04 পয়সা। এটা হলো আমাদের P1 এর মান 55 টাকা 04 আর P0 এর মান হচ্ছে 50 টাকা 51 পয়সা at the end of the year বলেছে। তাহলে আমরা P1 পেয়ে গেলাম, P0 পেয়ে গেলাম আর D এর মান পেয়ে গেলাম। হিয়ারে আমরা এগুলো লিখে নিতে পারি, P1 55 টাকা 04 পয়সা আর P0 50 টাকা 51 পয়সা আর D এর মান হচ্ছে 2 টাকা 11 পয়সা। এখন ক্যালকুলেট দা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, একটাই তৈরি করতে হবে। তাহলে ক্যালকুলেট দা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, টোটাল রিটার্নের মান সূত্র উই নো দ্যাট D প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হেয়ারের থেকে আমরা যে মানগুলো ওটা নিয়ে সূত্রে পোস্টিং দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, ফলাফল 13.15%, অ্যান্সার শেষ। শিক্ষার্থীগণ এটা ছিল 17 সালে 7 কলেজের 4 মার্কের অঙ্ক। আরেকটা দেখুন 17 সালে আরেকটা অঙ্ক আসছে এই ফরম্যাট থেকে। এবিসি কোম্পানি কারেন্টলি স্টক প্রাইস ইজ 35 টাকা। এটাও কিন্তু স্টক, স্টক হলে ডিভিডেন্ড আর ওয়ারেন্টি হলে ক্যাশ আর বন্ড বললে ইন্টারেস্ট, মনে থাকবে। তাহলে 35 টাকা 95 পয়সা and it's the last dividend has 2 টাকা 41 পয়সা in view of company's strong financial position and it's the consequence a low risk, it's the required rate of return is only 11.95%. if the dividend are expected to grow at a constant rate, জির মান আছে এখানে গ্রোথ রেট আছে কনস্ট্যান্ট আছে, জির মান বলা হয়েছে in the future and if k is, এই যে k তে আছে কস্ট, k is expected to remaining at 11.95%। 11.95% কিন্তু আগে থেকে লেখা ছিল, আবার পুনরায় একই কথা বললো। হোয়াট ইজ দ্য এবিসি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্টকের প্রাইস দেখাতে হবে 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে। যাই হোক এই 5 ইয়ার আমাদের কোনো সূত্রের এখানে এই নাম্বার অফ ইয়ার আছে তো বলা 5 ইয়ার্স, যদি এখানে বলে দেয় এরকম নাম্বার অফ ইয়ার তাহলে পাওয়ারটা দিতে হবে। এখন আসুন 5 বছর পরের প্রাইস বের করতে হবে। বর্তমানে P0 35 টাকা 95 পয়সা আর P5 বের করতে বলা হচ্ছে। D0 মান হচ্ছে 2.41 আর গ্রোথের মান তো দেয়াই আছে, তো আমরা লিখলাম P5 সমান P0 অন প্লাস গ্রোথ রেট টু দি পাওয়ার n। এই সূত্রটা একটু আলাদা, যেহেতু আমাদের কারেন্ট ইয়ার যদি বলতো সরাসরি সেভাবে আমরা করতে পারতাম, টোটাল রিটার্ন বের করতে পারতাম, কিন্তু P5 বের করতে বলেছে। তো P5 এর সূত্রটা হলো P0 ইনটু 1 প্লাস গ্রোথ রেট টু দি পাওয়ার n। P0 মান 35 টাকা 95 পয়সা 1 প্লাস 0.1195, এই 11% কে 100 দ্বারা ভাগ করলে কিন্তু এটা আসে, কি আসে 0.1195 টু দি পাওয়ার n, n এর মান 5। এখন পাওয়ারের কাজটা আগে করেন, 1.1195 এর উপরে পাওয়ার 5 দিয়ে পাওয়ারটা দিয়ে তারপরে এখানে গুণ করেন, গুণ করে তার ফলাফল P5 এর মান হলো 63.21, এটা আছে অ্যান্সার P0 মান। ক্লিয়ার? সেক্ষেত্রে তাহলে আমরা 1 নম্বর ফরম্যাটটা কমপ্লিট করে ফেললাম। এখনই আপনারা এই মুহূর্তে খাতা কলম বের করে 1 নম্বর ফরম্যাটের আমার বই থেকে এই অঙ্কগুলো করে ফেলেন। কমপক্ষে 4 আর 5 এই দুটো করবেন, কারণ এই দুটাই কিন্তু বোর্ডে আসছে। প্রত্যেকটা ফরম্যাটে যে অঙ্কগুলো আসছে আমি সব সলভ করে দিয়েছি, ধারাবাহিকভাবে আমরা অঙ্ক করাবো, ইনশাল্লাহ পরীক্ষা হলে সবাই অ্যান্সার করতে পারবেন। তো শিক্ষার্থীগণ আজকের ক্লাস তাহলে এখানে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা 2 নম্বর ফরম্যাটের ক্লাস নেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।